ও উঠেই ডিরেক্ট আমার কাছে এসেই বলছে হাত দেখিয়ে বাড়ি 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 দিদিয়া। আর দিদিয়া বলে যে ফুপিয়ে ফুপিয়ে ও কাঁদলো না, মানে যার সাথে ও ভীষণভাবে অ্যাটাচড হয়ে যাচ্ছে, আজকে শুনে কি বলো, বা তাদেরকে বারবার করে ওর যে ছেড়ে যাওয়া, ছেড়ে থাকা, এই যে একটা আতঙ্ক, সেই জিনিসটা আমি নর্মালভাবে নিতে পারি না। আমি দেখছি দু হাত এরকম তুলে, দুটো হাত তুলে মানে কোলে যেতে চাইলে যে জিনিসটা। গুড মর্নিং পাকলে, আমাদের এনার্জি ড্রিঙ্কের সাথে সকালটা স্টার্ট করছি। চিকেন এনে চিকেন ম্যারিনেট করাও হয়ে গেছে, এখানে চিকেন বানানোর জন্য সমস্ত সবজিও কেটে রেখেছি, এখানে পেঁয়াজ ঘষে রেখেছি, একটু আমন্ড বাদাম আর নর্মাল বাদাম ভেজানো ছিল সেটাকে রেখেছি, এখানে ব্রেড শেকেছি, এটা দিয়ে করবো আমরা ব্রেকফাস্ট। পতলা তুমি তো সেরিল্যাক খেয়েছো, আবার কেন খাচ্ছ? পতলার ব্রেড খেতে লাগে, আমরা জ্যাম দিয়ে খাচ্ছি আর পতলা শুধু শুধু ব্রেড খাচ্ছে। ও শুধু হয়ে গেছে, এখন বসিয়ে দিয়ে দিলাম চিকেন। চিকেনের জন্য প্রথমে পেঁয়াজ, লঙ্কা আর টমেটোটাকে একটু ফ্রাই করে নিচ্ছি, আর এখানে আলুগুলোও ফ্রাই করে নিয়েছি। চিকেন এখানে হয়ে গেছে আমার, এখানে পকোড়ার জন্য একটু আলু ভাজা বসিয়েছি, আর এখানে আমাদের জন্য একটু পাঁপড় ভাজা আর ডালটা করব। তো আমার তো সকালেই ভাত হয়েই গেছিলো, তো এখন এই যে প্লেটটা, এটা হচ্ছে আমাদের যে নিচে কেয়ারটেকার আছে মনোজ ভাইয়া, তার জন্য। এই যে নাও, প্রীতমকে নিচে গেছিলো, তো প্রীতমকে দেখে বলেছে ওনাদের নাকি গ্যাস শেষ হয়ে গেছে, তো ওনার জন্য একটু ভাত দিতে। তো আমি ভাতের সাথে সাথে সবজি যা ছিল সবই দিয়ে দিলাম অল্প অল্প করে। যাই হোক, প্রীতম চলে গেল ওটা দিতে, তো আমার একটু তো হয়েই গেছে, বাস ভাত একটু বসাবো, কারণ আমি ভাত একদম পরিমাণ মতন বসাই, যেহেতু আমাদের ফ্রিজ নেই তো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এখন আবার প্রীতম অফিস যাবে, তার জন্য আবার একটু ভাত বসিয়ে দেবো। সব রান্না শেষ, এখানে ফাইনালি বসিয়ে দিলাম ডাল, আর আলু ভাজা রেখেছি, মানে আধা এখনই খেয়ে শেষ করে দিল না পকলে, আধা এখন একটুক্ষণ পাপা আসে আর বলে আউ আউ আউ। এই যে আলুর অবস্থা। কি পাপা, কি আলু আরো? আচ্ছা নাও, ভালো, যাও ফ্যানের নিচে যাও, যাও চলো চলো। তো আমার প্রীতমের পকর তিনজনের স্নান দান ব্রেকফাস্ট দুপুরে রান্না সব হয়ে গেছে, এখন করবো আমরা লাঞ্চ। বাচ্চা এখন 12:30। প্রীতমের ডিউটি আছে, হ্যাঁ হ্যাঁ তুমিও বলবে, প্রীতমের ডিউটি আছে 2টো থেকে, তো 1টার সময়ও বেরিয়ে যাবে। আর আজকে এদিকে সকাল থেকে অনেকটা টাইমও বাড়িতে ছিল, যার জন্য আমি সমস্ত রান্নাটি করতে পেরেছি শান্তি মতো। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি 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 তো আমি এখন ভাত বাড়ি পাবো। একবার এখানে দেখিয়ে দিই, এই যে গতকাল যে সোয়াবিনের তরকারিটা রাত্রেবেলা করেছিলাম ওটা আছে, তারপরে এখানে হচ্ছে এই যে মাখা মাখা চিকেন, আর এখানে পাতলা করে মসুরির ডাল, আর এই যে পাঁপড় ভাজা আর আলু ভাজা। তুমি আলু খাবে? আলু কি খাবে? আলু। টাটা, পাপাকে টাটা করে দাও, তুমি অনেক দুঃখ কষ্ট দেখিয়েছো, টাটা করো, টাটা। আবার কখন দেখা হবে? রাত 1টা, টাটা। তো প্রীতম বেরিয়ে গেল, প্রিয়ানেরও ঘুম পেয়ে গেছে, ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো। আচ্ছা না, আচ্ছা না, কি হয়েছে বলো? ও তুমি এটা পড়বে, এটা পড়বে, দাও হাত দাও, হাত দাও, হাত দাও, হাত হাত হাত, হ্যান্ড 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 দাও। প্রীতম তো অফিস বেরিয়ে গেছে সেই দুপুর 1টার সময়, আর এখন বাজছে বিকেল 5:30। দিল্লিতে আসার পর আজকে হচ্ছে মুষলধারে বৃষ্টি, তাই একটু আমাদের এই ব্যালকনি তো না, এটা এই প্যাসেজটার মধ্যে আসলাম বাইরের লবিতে, এখানে প্রিয়ানকে নিয়ে একটু বৃষ্টি দেখাতে। ভেবেছিলাম ওটা নিচে যাব, কিন্তু তারপরে দেখলাম যে না, বৃষ্টির মধ্যে ওকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না, যখন তখন বৃষ্টি নামতে পারে। হ্যাঁ দেখাবো দেখাবো, চলো বৃষ্টিটা দেখাই। এখানে এই যে বৃষ্টি একটু কমলো জাস্ট, কিন্তু এখনো হয়ে যাচ্ছে। ওদিকে আকাশটা পুরো কালো করে আছে। প্রিয়ান দেখার চেষ্টা করছে উঁচু হয়ে, কারণ এখানে যে ওয়ালটা এটা অনেকটা উঁচু, মানে আমারও পা তুলে দেখতে হচ্ছে, সেখানে ও কোলে জন্য ও পুরোপুরি ভালো করে দেখতেও পারছে না। হ্যাঁ এবার দেখতে পাচ্ছ বাবা, আর উঁচু করে দিয়েছি, এবার দেখতে পাচ্ছ। এখনই জাস্ট মাকেও ফোন করলাম, আর বাইরে থেকে বৃষ্টি দেখে এসে কিছু ফুচকাচ খেতে ইচ্ছে করছিল, মাকে ফোন করে দেখলাম মা বাড়িতে ভাজছে চিড়ে, চিড়ে শুকনো কড়াইতেই ভাজছে।
তো তাই ইচ্ছা করলো যে আমিও একটু ভাজি। তো প্রিয়ানকে এখন একটু কার্টুন চালিয়ে দিয়ে আমি একটু চিড়ে ভাজবো অল্প অল্প করে, কারণ আমার কড়াইটা ভীষণ ছোটো, লোহার কড়াই, তো বেশি একবারে ভাজলে মা বললো কিটকিটে হয়ে যাবে, অল্প অল্প করে ভাজবো। তো এখন আমি ওটাই ভাজবো, তাই না পকে? পকে চিড়ে ভাজা খাবে? এখানে চিড়ে ভাজা হয়ে গেছে, পকেকে বাটিতে অল্প দিয়ে দিয়েছি। পকে একদম এয়ার কুলারের হাওয়া খেতে খেতে পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে না পকে? পকে ভালো ভালো, আরও খাবে? খাও খাও। তা আমি এটা তো অনেকগুলোই ভেজে রেখেছি, প্রীতমের জন্য একটু রেখে দেবো, আর আমি এটাকে একটু চানাচুর দিয়ে মাখবো। কি বলো? খাও খাও, ওখানে আছে তো, ওইটুকু শেষ করো, আগে শেষ করো ওটা, খাও ওটা খাও খাও। দিল্লি আসার আগে থেকেই আমি বেশ কয়েকবার বলেছিলাম যে আমি এখানে আসবো, সেটাতে একটাই জিনিসে আমার ভীষণ চিন্তা হচ্ছিল, সেটা হলো প্রিয়ান, যে ও কেমন রিয়্যাক্ট করবে বা এই সবাইকে ছেড়ে ও কেমনভাবে থাকবে। কারণ এখন বড় হচ্ছে, ওর ঘোরাফেরা, বোঝ শক্তি সবই বাড়ছে। তো অত বড় জায়গা, এরকম খোলামেলা পরিবেশ ছেড়ে ফট করে একটা ঘরে বন্দি, ওটা কতটা অ্যাকসেপ্ট করতে পারবে, এটা নিয়ে আমার মেন কনসার্ন ছিল। আসার পর থেকে সেরকমভাবে আমি কিছুই বুঝিনি, এখন ওই যে ঘুমোচ্ছে। কিন্তু আজকে সন্ধ্যাবেলা যেটা হলো, ওকে আমি ঘুম পাড়িয়েছিলাম ওই 8টা সাড়ে 8টা নাগাদ। তো আধা ঘন্টা পরেই দেখলাম, আমি পাশেই বসেছিলাম, ও ধরপড় করে ঘুম থেকে উঠলো, যেরকম আমরা স্বপ্ন দেখার সময় কোনো স্বপ্ন দেখলে যেরকম ভাবে উঠি, ও উঠেই ডিরেক্ট আমার কাছে এসেই বলছে, হাত দেখিয়ে বাড়ি বাড়ি বাড়ি, মানে বাড়ি যাওয়ার কথা। হ্যাঁ, তো আমি ওকে একটাই কথা জিজ্ঞেস করলাম যে কার কাছে যাবে? তো বলছে দিদিয়া দিদিয়া, আর দিদিয়া বলে যে ফুপিয়ে ফুপিয়ে ও কাঁদলো না, জাস্ট এই জিনিসটা ফেস করার কথা ভেবেই আমি যতবার ভেবেছি দিল্লি আসবো বা কিছু, আমার গায়ে কাটা দিয়ে উঠেছিলো, আর সেই জিনিসটাই আজকে আমাকে ফেস করতে হলো। আমাদের ম্যাচুরিটি লেভেলের সঙ্গে তো বাচ্চাদেরটা কম্পেয়ার করা যাবে না, হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এই যে সময়গুলো ওর ওপর দিয়ে যাচ্ছে, আজকে ছোটোবেলা থেকেই একবার প্রীতম চলে যাচ্ছে, তো একবার মানে পাপাকে ছেড়ে থাকা, তো কখনো দিদিয়া ড্যাডাকে, মানে যার সাথে ও ভীষণভাবে অ্যাটাচড হয়ে যাচ্ছে, আজকে শুনকি বলো বা তাদেরকে বারবার করে ওর যে ছেড়ে যাওয়া, ছেড়ে থাকা, এই যে একটা আতঙ্ক, এই জিনিসটা হ্যাঁ হঠাৎ একবার হয় বা দুবার হয় সেটা ঠিক আছে, বাট ওর এইটুকু বয়সের মধ্যে, এখনও 2 বছর হয়নি, 17 মাসের মধ্যে ওকে এতবার ফেস করতে দেখেছি না, এখন সেই জিনিসটা আমি নর্মালভাবে নিতে পারি না। আমি জানি সব বাচ্চাদের সাথে, যাদের এরকম লং ডিস্টেন্সে থাকতে হয়, তাদের এই জিনিসটা হয়, কিন্তু হ্যাঁ আজকে আমার সত্যি পার্সোনালি ভীষণ খারাপ লাগলো, আর অনেক কষ্টে এখন আবার ঘুম পাড়ালাম। ওর একটা সেই আতঙ্ক ব্যাপারটা, যেটা কি বলবো, আমি একটুক্ষণ পরপরই ঘুমের মধ্যে আমি দেখছি 2 হাত এরকম তুলে, 2টো হাত তুলে মানে কোলে যেতে চাইলে যে জিনিসটা, এই জিনিসগুলো আমি আগে কখনো দেখিনি, এই আসার পরে গতকাল অবধিও আমি দেখিনি, আমি আজকে এই জিনিসগুলো দেখছি। আমি যেটা বুঝতে পারছি যে ও মাকে খুঁজছে, সব জায়গায় মাকে খুঁজছে, মার কোলে যাওয়ার জন্য। কারণ আমি এটা আগেও বলেছি, এখানে কোনো দ্বিমত নেই, যে বাড়িতে থাকাকালীন অবস্থায় প্রিয়ানের ম্যাক্সিমাম পুরোটাই মা করেছে, ছোটোবেলা থেকেই, ইভেন এখন বড় হচ্ছে, এখন ওর একটা চাহিদা জন্মে গেছে মায়ের কাছ থেকে। তো ওর যত আবদার আহ্লাদ সমস্তটা মায়ের কাছে ছিল ওদলা বাড়িতে। তো সেই জায়গাটা থেকে যখন এখন একেবারে একা, যখন প্রীতম থাকে যতটুকু টাইম বাড়িতে, ততটুকু টাইম তাও ও ফিল করে না, বাট প্রীতম যখন থাকে না, এই আমার সাথে একা একা, এই জিনিসটা ও অ্যাকসেপ্ট করতে পারছে না। আর এইভাবে মাকে খোঁজা, বাইরে নিয়ে যাচ্ছি সেখানেও দিদিয়া, ঘরে রাখছি সেখানেও দিদিয়া, ও খুঁজে বেড়াচ্ছে, ওর চোখ খুঁজছে, ওর হাত দিয়ে, মানে ওর প্রত্যেকটা অ্যাটিটিউড বোঝাচ্ছে যে হ্যাঁ ও দিদিয়াকে চায়। তো এই জিনিসটা খুব টাফ আমার জন্য, কারণ প্রত্যেকটা সময় 24 ঘন্টা একমাত্র আমি ওর সঙ্গে সবসময় থেকেছি, আর ওর এই ভালো লাগা, খারাপ লাগা, দুঃখ পাওয়া, কষ্ট হওয়া, ফোপানো, এই জিনিসগুলো আমাকেই ফেস করতে হয়েছে প্রত্যেকবার। আর এখন ওর মধ্যে যতটা না আতঙ্ক, তার অনেক আগে থেকেই, কারণ ও তো এখানে আসার পর বুঝতে পেরেছে যে হ্যাঁ ও অনেকটা দূরে চলে এসেছে, কাউকে দেখতে পাচ্ছে না। বাট আমি অনেক আগে থেকে, যখনই আমার এটা মাথায় এসেছে যে হ্যাঁ আর 1 মাস পর যেতে হবে, আর 15 দিন পর যেতে হবে, অনেক আগে থেকেই আমার এই আতঙ্কটা আমার মধ্যে কাজ করছিল। আর এখন শুধু একটাই জিনিস ভাবি, যে ও তাড়াতাড়ি বড় হয়ে যাক, ও বুঝতে শিখে যাক, ওর কাছে এই সমস্ত জিনিসগুলো নর্মালাইজ হয়ে যাক।
কারণ পার্সোনালি বলতে গেলে আমার অসুবিধে হচ্ছে না, মন খারাপ তো স্বাভাবিক হবেই, বাট তারপরে ওকে নিয়ে আমি সারাটা দিন ব্যস্ত, সকালে রান্নাবাড়ি, তারপরে ব্লগ এডিট, সব মিলে ঝুলে আমাদের সময় কেটেই যায়, বাড়িতে কথা বলছি ফোনে। বাট ওর এখন এরকম হয়ে গেছে যে যখন ওটা ওর হলো, আমি মাকে ফোন করলাম যে একটু ভিডিও কলে কথা বলাই, এতটা অভিমান ওর মধ্যে, ও মায়ের ভিডিও কলে মায়ের দিকে তাকালো পর্যন্ত না। তো কতটা পরিমাণ অভিমান থেকে এই জিনিসটা আসে একটা বাচ্চার মধ্যে, যে দিদিয়া করছে, অথচ দিদিয়া ফোনের সামনে আছে, ও একবারও তাকিয়ে দেখলো না। তো এই জিনিসগুলো না বুঝি, ছোটো মন তো, ওদের মধ্যে ভীষণ কষ্ট হয়, বলতে পারে না। আমি যখনই বাড়িতে এইবার গেলাম তখন সবাই একটাই কথা, যে ওর চেহারা ভীষণ খারাপ হয়েছে, খাওয়া দাওয়া কি ঠিকঠাক করে না। অ্যাকচুয়ালি আমি বলছি, আমি মা হয়ে যতটুকু বুঝতে পেরেছি, খাওয়া দাওয়ার জন্য না এগুলো হয় না। এই পুরো বিষয়টাই কিন্তু একটা মেন্টাল হেলথের ওপর, মেন্টাল হেলথও কিন্তু ভীষণভাবে বাচ্চাদের ওপর প্রভাব ফেলে একটা। আর ওর ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। যতদিন পর্যন্ত দিল্লিতে আসার পরে বাবা মা ছিল একসাথে, ও পুরো পরিবেশটা পেয়েছিল, ততদিন পর্যন্ত কিন্তু ওর চেহারার কোনো ঘাটতি ঘটেনি। আজকে যবে দিল্লি থেকে বাবা মা প্রথম গেল, তারপর থেকে ওর সেই একটা হেলথের ওপরে এফেক্ট পড়লো, মেন্টালিটির ওপরে এফেক্ট পড়লো। আমি ওদলাবাড়িতে গেলাম, প্রথমে 1 মাস লেগেছে সেটা থেকে রিকভারি হতে, আবার একটু ঠিক হলো, আবারও সেই এখানে আসার পরে এটা না যে আমি ও ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না বা কিছু, ওর যত্ন আত্মি সবই ঠিকঠাক হচ্ছে, কিন্তু বাচ্চাদের একটা মানসিক বিষয়টাও থাকে, আমাদের বড়দেরই থাকে। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে যখন আমি বুঝতে পারছি যে প্রিয়ানের ভীষণ কষ্ট হচ্ছে বিষয়গুলো নিয়ে, আর এটার এফেক্টই আর 2 দিন পরে আসবে ওর হেলথের ওপরেই, সেই জিনিসগুলো মা হিসেবে মেনে নেওয়াটা না ভীষণ টাফ। আমি কেন এগুলো আমি শেয়ার করতে ইচ্ছে হলো, আমি বললাম। এগুলোর কোনো সলিউশন নেই আমি জানি, কারণ এরকম আলাদাও থাকা সম্ভব না। আবার ওর কথা ভেবে গরমের সময় এখানে থাকা পসিবল না। আবার এই আসছে বছর ডিসেম্বর থেকে প্রচণ্ড কনকনে ঠান্ডা পড়বে, তখনও এখানে থাকা পসিবল না। তো আমাদের হাতে কিছু নেই। ও যতক্ষণ এখানে সেট হয়ে যায়, যে ও পাপা মামা সবার সাথে সেট হয়ে গিয়ে এই এনভায়রনমেন্টটাকে নিজের মতন করে নিজে একটা অভ্যস্ত হয়ে যায় এই এনভায়রনমেন্টের সাথে, তখনই আমরাই আবার ওকে নিয়ে আরেকটা এনভায়রনমেন্টে ফেলে দিচ্ছি, যে না ও খোলামেলা থাকুক, আরও সবার সাথে থাকুক। এবার যখন ও ওটার সাথে আবার কিছুটা টাইমে গিয়ে অ্যাডজাস্ট হতে থাকে, আবার আমরা ওকে নিয়ে আসছি এখানটাতে একাকিত্বের মধ্যে। তো বিষয়টা এখানেই, এতটা কালচার আলাদা, এখানে ডিফারেন্স প্রচুর। তারপরে কি বলবো, এগুলো ডিসকাস করাও বেকার, ডিসকাস করেও কোনো লাভ নেই, কারণ আমি এই ইমোশনগুলো হয়তো বোঝাতে পারছি না বা পারবো না, আমার পক্ষে সম্ভব না। বাট বাচ্চা ঘড়িতে রাত 12:30, প্রীতম জাস্ট আসলো এখন। রাস্তা কি জমজমাট? হ্যাঁ, জমজমাট রাস্তা এখানে, তাও জমজমাট। এখানে 24 ঘন্টাই রাস্তা জমজমাট থাকে। প্রিয়া অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমার ডিনার হয়ে গেছে, এখন প্রীতম ফ্রেশ হয়ে গেলে ওকে খেতে দেবো।